মেহেদী হাসান মিরাজকে কি আমরা 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ক্যাপ্টেন হিসেবে দেখতে চাই, বা ওই যে টিমটা যাবে ওয়ার্ল্ড কাপ খেলতে সেই টিমের অধিনায়ক হিসেবে কি মেহেদী হাসান মিরাজকে আমরা দেখতে চাই? সেটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন উঠে গিয়েছে অলরেডি, কারণ মেহেদী হাসান মিরাজের হোয়াইট বল ফরম্যাটের যে পারফরম্যান্স অনেক দিন ধরেই টি-20 থেকে তো মেহেদী হাসান মিরাজ তিনি ছিটকে গিয়েছেনই, তার সাথে সাথে এখন যদি বলি ওডিআই টিমে তিনি ক্যাপ্টেন হওয়ার পরে বাংলাদেশের ওডিআই টিমটার অবস্থা একেবারে জঘন্য। যারা মেহেদী হাসান মিরাজের ভক্ত রয়েছেন তারা হয়তো বা আজকের এই আলোচনাটা শোনার পরে অনেকখানিভাবেই তারা মনে কষ্ট পেতে পারেন। তবে আজকে বাস্তবতা কি, মেহেদী হাসান মিরাজের কারণে বাংলাদেশের মিডল অর্ডারটা কি সেটেলড আছে কিনা, বা মেহেদী হাসান মিরাজের বোলিংয়ের যে আমরা যেটা টেস্ট ফরম্যাটে মেহেদী হাসান মিরাজকে যেই বোলার হিসেবে দেখে থাকি সেই বোলিংটাও কি তার এই ওডিআই ফরম্যাটে বা হোয়াইট বল ফরম্যাটে কতটুকু কার্যকর, সেটা নিয়ে কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে আলোচনা। সো উইদাউট ফার্দার এডু লেটস গেট স্টার্টেড। মেহেদী হাসান মিরাজ কি এই টিমের জায়গা পাওয়ার দাবিদার? ভিডিওটা শুরু করার সময় বলতে চাই যে মেহেদী হাসান মিরাজের ওডিআই টিমে আসলে ভূমিকাটা কোথায়। তিনি অফ স্পিন বোলিং অলরাউন্ডার, সাথে লোয়ার অর্ডার ব্যাটার। কিন্তু মেহেদী হাসান মিরাজকে আমরা এই দুইটা জায়গায় কতটুকু কার্যকর হিসেবে দেখতে পাই? অনেক দিন ধরেই, বা বলতে পারি যে বছর ধরেই সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট হিসেবে মেহেদী হাসান মিরাজকে চিন্তা করা হয়, এবং সেইটা কিন্তু ক্রিকেটের ব্যক্তিবর্গরাই চিন্তা করেন। ক্রিকেট বোর্ডের থেকেও কিন্তু একভাবে এই মন মানসিকতা তৈরি হয়ে গিয়েছে যে মেহেদী হাসান মিরাজ সাকিবের প্রপার রিপ্লেসমেন্ট। সাকিব আল হাসানের মতন বিশ্বমানের অলরাউন্ডার, যার কিনা ব্যাট হাতে যেরকম দক্ষতা রয়েছে বল হাতে ঠিক সমপরিমাণ দক্ষতা রয়েছে, সে সাকিবের ক্যাপাবিলিটির কাছে মিরাজের অ্যাবিলিটি কখনোই এক কাতারে পড়েও না, এবং পড়াটা সম্ভবও না। এই জন্যই কিন্তু অনেকবার আমিও নিজেও বলেছি যে মেহেদী হাসান মিরাজকে যারা যারা ভাবছেন যে তিনি সাকিবের প্লেসটা নিতে পারবেন তারা প্রচণ্ড বড় ভুল করছেন বা ভুল ভাবছেন। মেহেদী হাসান মিরাজের অনেকগুলা লিমিটেশনের ভেতরে কিন্তু একটা লিমিটেশন দেখা যায় যে তিনি কোন ব্যাটিং অর্ডারে যে আসলে ব্যাট করবেন তিনি নিজেই কনফিউজড। আরও বেশি কিন্তু এটা দেখা যাচ্ছে যখন থেকে তিনি কিনা ওডিআই টিমের ক্যাপ্টেন হয়েছেন, কিংবা মিরাজের ভিতরে ওই ক্যাপ্টেন্সির যে এক্স ফ্যাক্টরটা থাকা দরকার, রিস্কি ডিসিশন নেওয়া বা টিমের প্রবলেমের সময়, বিপদের সময় দায়িত্ব নেওয়াটা, সেটা কিন্তু মিরাজের ভিতরে দেখা যায় তো না। উল্টা মিরাজকে কিন্তু দেখা যায় যে টিমকে যেন প্রবলেমের ভিতরে ফেলে দিয়েই তিনি যখন নাকি একটু অ্যাডভান্টেজ সিচুয়েশনে থাকে বাংলাদেশ টিম, তখন তিনি নিজেকে বোলিংয়ে নিয়ে আসেন। যখন নাকি ব্যাটিংয়ের চাপ কম থাকে তখন মিরাজ তাকে প্রমোট করে ব্যাটে বা ব্যাটিংয়ে নিয়ে আসেন। সো এই জিনিসগুলোই কিন্তু মিরাজকে এখন প্রচণ্ড বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে যে মিরাজ কি বাংলাদেশের এই ওডিআই টিমে ক্যাপ্টেন হওয়ার যোগ্য দাবিদার? এর থেকেও তো বড় প্রশ্ন উঠে গিয়েছে যে মিরাজ কি আসলে এই বাংলাদেশের এই টিমে জায়গা পাওয়ার দাবিদার কিনা। আমি যদি মিরাজের লাস্ট 3টা সিরিজের স্ট্যাটিস্টিক্স আপনাদের সাথে শেয়ার করি, তাহলে কিন্তু সেখানে অনেকগুলো লুপ হোলস আপনাদের নজরে খুব সহজেই পড়ে যাবে। প্রথমে যদি শুরু করি, একদম শেষ যেই ওডিআই সিরিজটা খেলেছিলাম সেটা ছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে, তার আগের সিরিজটা ছিল আফগানিস্তানের সাথে, এবং তার আগের সিরিজটা ছিল শ্রীলঙ্কার সাথে। সো প্রত্যেকটা সিরিজে কিন্তু আমরা তিনটা করে ওডিআই ম্যাচ খেলেছিলাম। সেখানে মিরাজ কীরকম পারফর্ম করেছিলেন সেটা যদি আপনাদের সাথে বলি, সর্বশেষ যেই ওডিআই সিরিজটা বাংলাদেশ খেলেছিল সেটা ছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে, এবং সেখানে মিরপুরে যে লাস্ট ম্যাচটা খেলেছিলেন মিরাজ, সেখানে তিনি নিজেকে ব্যাটিং অর্ডারে নিয়ে গেছিলেন 1-2-3 করে 9 নম্বরে। 9 নম্বরে গিয়ে যখন নাকি তিনি ফিনিশারের রোলে নেমেছিলেন, ওই সময় 17টা বল খেলার সুযোগ পেয়েছিলেন, সেখানে তিনি মাত্র 17টা রান করে আউট হয়ে যান। একদম 50th ওভারের লাস্ট বলে তিনি আউট হয়ে যান, এবং তার সাথে ওই ম্যাচের পিচ ছিল এতটাই ডাম্প যে ওইখানে বাংলাদেশ কিন্তু 4-4টে স্পিনারকে দিয়েই বোলিং করিয়েছিল, এবং 4-4জন স্পিনারই বল করেছিলেন, তারাই ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করে দিয়েছিলেন, এবং মিরাজ সেই ম্যাচে 2টা উইকেট পেয়েছিলেন। আমি যদি তার আগের ম্যাচটার কথা বলি, তাহলে সেখানে মিরাজ 6 নম্বরে নেমেছিলেন। ইস্যুটা কিন্তু 6 নম্বরে নামা নিয়ে নয়, তিনি ব্যাট করেছিলেন 32 রান করে নট আউট ছিলেন। দেখেন, একটা প্লেয়ার নট আউট ছিল, ফার্স্টে ব্যাটিং করেছিল বাংলাদেশ, সেই ম্যাচে মিরাজ 32টা রান করতে বল খেলেছিলেন 58টা। একটা প্লেয়ার যখন নাকি 32 রান করে নট আউট থাকছেন, এবং তিনি যখন ম্যাচটা শেষ পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছেন দলটাকে, তখন তার ওই 32 রান 58 বলে কতটুকু আসলে ইম্প্যাক্ট ফেলে বাংলাদেশের টিমের ভেতরে। তিনি কি আসলে ওই ম্যাচের ওই 32 রানটা করাতে বাংলাদেশের টিমের কোনো হেল্প হয়েছিল? মাত্র 55 স্ট্রাইক রেটে ব্যাট করে মেহেদী হাসান মিরাজ আসলে ওই ম্যাচে কী ব্যাটিংটা করলেন সেটা আসলে তিনি ভালো জানেন। এছাড়া ওই দিন কিন্তু
সবাই মোটামুটি সমালোচনা করেছিল এই মিরাজের ব্যাটিং অ্যাপ্রোচটা নিয়ে, এবং সেই ম্যাচে কিন্তু তিনি কোনো উইকেটও পাননি। যদি ওয়েস্ট ইন্ডিজের সাথে ফার্স্ট ওডিআইয়ের কথা বলি, তাহলে সেখানে মিরাজ 6 নম্বরে নেমেছিলেন, রান করেছিলেন 17, বল খেলেছিলেন 27টা, স্ট্রাইক রেট মাত্র 62। সেই ম্যাচে তিনি একটা উইকেট পেয়েছিলেন। তো দেখেন এই সিরিজে মিরাজ আসলে কি করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের সাথে ফার্স্ট ওডিআইতে তিনি 17 রান, সেকেন্ড ম্যাচে তিনি করেছিলেন 32 রান নট আউট, এবং থার্ড ম্যাচে তিনি করেছিলেন 17 রান। এর পরের যে সিরিজটা ছিল সেটা ছিল আফগানিস্তানের সাথে। তিনি সেই ম্যাচে 60 রান করেছিলেন, বল খেলেছিলেন 87টা। আপনি চিন্তা করে দেখেন, যখন নাকি একটা প্লেয়ার 5 নম্বরে ব্যাটে নামছে, এখানে আবার মিরাজ ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজে ব্যাট করেছেন 2টা ম্যাচে 6 নম্বরে, একটা ম্যাচে 9 নম্বরে। আফগানিস্তানের সাথে এসে তিনি এই ম্যাচটাতে খেলেছিলেন 5 নম্বরে, রান করেছিলেন 60, কিন্তু স্ট্রাইক রেট ছিল 68। আপনি লিটারেলি মানেন যে যেই প্লেয়ারটা আপনার নাম্বার 6-এ নামবে বা নাম্বার 7-এ নামবে, সেই প্লেয়ারের রোলটা কি 68 স্ট্রাইক রেটে ব্যাট করা হয়? সেটা কিন্তু মিরাজ করছেন। সেকেন্ড ওডিআইতে তিনি রান করেন মাত্র 4, এবং থার্ড ওডিআইতে তিনি রান করেন মাত্র 6, এবং এই 3টা ম্যাচেই কিন্তু মিরাজ ব্যাট করেছেন 5 নম্বরে। আপনি চিন্তা করে দেখেন, 2টা ম্যাচে তার কোনো রকম কোনো রোলই নেই, তার ব্যাটিংয়ে কোনো রকম কোনো ইনপুট ছিলই না। সো দেখেন, আপনি 6 নম্বরে যখন নাকি আপনি চিন্তা করে দেখবেন যে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানের মতন আমাদের সেটেলড ওডিআই প্লেয়াররা যখন নাকি টিম থেকে এখন নেই রিটায়ারমেন্টের কারণে, বা সাকিব আল হাসান তো অন্য কারণে টিমের সাথে নেই, সেইখানে যেই একটা ভ্যাকেন্সিতে তৈরি হয়েছে, সেই ভ্যাকেন্সিতে মিরাজের উচিত ছিল যে দায়িত্ব নিয়ে, যেহেতু তিনি ক্যাপ্টেন হওয়ার পরে তাকে ওই মিডল অর্ডারেই সেট করার জন্য বা সেটেল হওয়ার জন্য হাজার রকম চেষ্টা করে যাচ্ছেন, তাহলে কি এই পারফরমেন্সটা মুশফিকুর রহিমের স্থলাভিষিক্ত হতে পারবে মিরাজ কোনোভাবে এইটা করে, বা সাকিবের স্থলাভিষিক্ত হতে পারে? এটা কিন্তু আসলে কোনোভাবেই মিরাজ যেই জিনিসটা করছে সেটা বাংলাদেশের টিমের উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলছে। হয়তো বা মিরাজের সাথে অনেকেরই সুসম্পর্ক থাকার কারণে এই জিনিসগুলা নিয়ে প্লেয়ারদের ভেতর থেকে কিন্তু কখনোই ডিসস্যাটিসফ্যাকশন এটা আসবে না। বাট মিরাজ কিন্তু যদি আমরা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে মিরাজ অনেক অংশেই কিন্তু বাংলাদেশের টিমের কিন্তু ক্ষতিটাই করছেন তার এই ব্যাটিং দিয়ে। শ্রীলঙ্কা সিরিজে যাব, প্রথম ম্যাচে তিনি করেছেন 0 রান, খেলেছেন 2 বল। পরের ম্যাচে তিনি রান করেছেন 9, খেলেছেন 10 বল, এবং লাস্ট ম্যাচটাতে তিনি রান করেছিলেন 28, যেখানে নাকি তিনি খেলেছিলেন 25টা বল। এই পুরো 9টা ম্যাচের ভেতরে মিরাজ এই প্রথম একটা ম্যাচে স্ট্রাইক রেট ছিল 100+। তাছাড়া প্রত্যেকটা ম্যাচে তার স্ট্রাইক রেট 60, 70 অ্যারাউন্ড স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছিলেন। আমি যদি স্পেসিফিকভাবে বলি, তাহলে দেখেন, একটা প্লেয়ার ব্যাট করছে 5 নম্বরে এবং 6 নম্বরে মোস্টলি, সেই প্লেয়ারটা 9 ম্যাচ খেলে রান করেছেন মাত্র 173, তার অ্যাভারেজ মাত্র 21। আপনি চিন্তা করে দেখেন, একটা প্লেয়ার যখন নাকি 21 অ্যাভারেজে, স্ট্রাইক রেট 60-70 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করছেন, আপনি মিরাজকে কিভাবে করে চিন্তা করেন যে মিরাজ অ্যাজ এ ব্যাটার আপনার এই স্কোয়াডে বা এই স্টার্টিং 11-এ 5 নম্বর বা 6 নম্বরের জায়গায় মিরাজ কীভাবে করে নিজেকে ফিট ইন করান? মিরাজ যে বোলিংয়ে খুব দুর্দান্ত কিছু করছেন তাও কিন্তু না। মিরাজ এই 9 ম্যাচে উইকেট পেয়েছেন মাত্র 11টা, এবং সেটাও কিন্তু সেফ সাইডে থেকে। এমন না যে তিনি প্রেশার সিচুয়েশনে বল করতে আসছেন, এমন না যে তিনি খুব প্রেশার যখন থাকে তখন ব্রেক থ্রু এনে দেওয়ার জন্য নিজেকে ট্রাই করেছেন। তিনি একেবারে যখন নাকি সেফ সিচুয়েশন, যখন নাকি মিডল ওভারগুলোতে উইকেট যখন নাকি 2-3টা পড়ে গেছে, তখন তিনি তাকে বলে এগিয়ে নিয়ে আসছেন। আবার যখন নাকি ব্যাটাররা ওয়েল সেটেল হয়ে গেছেন, যখন নাকি অ্যাগ্রেশনে যাবে, তখন তিনি আবার তাকে বোলিংয়ে আনছেন না। সো মিরাজের যে এই দ্বিচারিতা, সেটা কিন্তু আসলে তার ক্যাপ্টেন হওয়ার পরে আরও বেশি করে দেখা যাচ্ছে। ওডিআই ক্রিকেটে কিন্তু এখন যেটা প্রয়োজন, 300+ রান করার একটা তাড়না বা স্ট্রাইক রোটেশন রেগুলার বেসিসে, এবং তার সাথে আমি যদি বলি ডেথ ওভার্সগুলোর কিন্তু ইম্প্যাক্ট, যেটা নাকি একটা নাম্বার 6 বা নাম্বার 7 ব্যাটারের যেই কাজটা মূলত থাকে টিমের ভেতরে, দ্রুত রান করার সক্ষমতাটা, এফিসিয়েন্সির কথা বললে মিরাজ আসলে কোনোভাবেই তিনি তাকে এফিসিয়েন্ট প্রমাণ করতে পারেননি। আপনারা অনেকেই বলবেন যে মিরাজকে তো মাত্র 9টা ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে। আমি কিন্তু ক্যাপ্টেন মিরাজের কথা বলছি না, আমি প্লেয়ার মিরাজের কথা বলছি। আপনি বলতে পারেন যে বাংলাদেশের টিমে তো অলরাউন্ডারের অভাব, সো ওই কোটাটা ফিল আপ করার জন্য কি মিরাজকে দিয়ে আমরা চেষ্টা করায় দেখব না? মিরাজকে আপনি চেষ্টা করায় দেখবেন কখন? যখন নাকি মিরাজ সেই জায়গায় শ্যুট করে। আপনি দেখে থাকবেন যে টেস্ট ম্যাচে কেন মিরাজ, এখনও আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন বাংলাদেশ, মেহেদী হাসান মিরাজ। কারণ তিনি ব্যাট যখন করেন তার হাতে অনেক সময় থাকে, তিনি সময় নিয়ে নিজেকে সেটেল ডাউন করিয়ে কিন্তু ব্যাট করার সুযোগটা পান। সেখানে কিন্তু কোনো তাড়াহুড়া থাকে না, সেখানে কিন্তু রান করার জন্য কোনো রকম চাপ থাকে না। কিন্তু সেটা কিন্তু ওডিআই ক্রিকেটের কমপ্লিট ডিফারেন্ট গেম। এখানে আপনাকে রান করতে হবে বলের সাথে
পাল্লা দিয়ে রান করতে হবে। আপনার যে ব্যাটিং অর্ডার সেই ৬, ৭ বা ৫ নম্বরেও যদি চিন্তা করি, ৫ নম্বরে তো কোনোভাবেই আমার মাথায় আসে না মেহেদী হাসান মিরাজ কীভাবে করে ৫ নম্বরটাকে বলা হয় স্ট্রং মিডল অর্ডারের যে পজিশনটা আমরা যদি বলি ব্যাটিং পজিশন, সেখানে কিন্তু ৪ বা ৫ বা ৬ এর মাঝখানে থাকার কথা, যেখানে নাকি বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিম লম্বা সময় ধরে খেলে এসেছেন, সাকিব আল হাসান লম্বা সময় ধরে খেলে এসেছেন, সেখানে মেহেদী হাসান মিরাজ কীভাবে করা হয়। বোলার মিরাজের কথা বলবো, বোলার মিরাজ কী করছেন, শুধু কন্ট্রোল বোলিংটা করলেই কি আপনি তাকে ভালো বোলার বলবেন? বর্তমান ওডিআই ক্রিকেট কিন্তু সেই 90s বা 2000-এর আর্লি 2000-এর খেলার মতো না যে আপনি কি শুধু কন্ট্রোল বোলিং করেই একটা 200, 220 এরকম টার্গেটে প্রতিপক্ষকে আটকে রাখতে পারবেন। এখন কিন্তু খেলাটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু ম্যাক্সিমাম টিম স্পোর্টিং উইকেটে টার্গেট করে 350, 370, 80 পর্যন্ত অনেকে টার্গেট করে। যখন আপনি ওই রকম সিচুয়েশনে যাচ্ছেন, মিরাজের বোলিংয়ে কিন্তু স্পেশালি যদি বলি ওডিআই ফরম্যাটে আপনি কোনো রকম কোনো ভ্যারিয়েশন দেখতে পাবেন না। কোনো রকম কোনো ডিফারেন্ট কিছু করার মধ্যে কিন্তু মিরাজকে আমরা দেখতে পাইনি। ওডিআই টিমে বা হোয়াইট বল ফরম্যাটের জন্য কি স্পিনারের অভাব রয়েছে? আপনি এখন রিসেন্ট গত ২টা বছর ধরে যদি চিন্তা করেন তাহলে সেখানে এবারে বিসিএল-এর কে হাইয়েস্ট উইকেট টেকার হয়েছে? রিশাদ হোসেন। ওডিআই ফরম্যাট বা সরি লিস্টে ফরম্যাটে রিশাদকে আপনি এখানে সেটেল করতে পারেন। আপনি হাসান মুরাদকে সেটেল করতে পারেন। হাসান মুরাদের বলে কিন্তু ভ্যারিয়েশন দেখতে পেয়েছি। আপনি হাসান মুরাদের সাথে আপনি তানভীর ইসলামের কথা চিন্তা করেন। তানভীরকে কিন্তু লাস্টে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজে কিন্তু তানভীরকে আমরা দেখতে পেয়েছি। আপনি রাকিবুলের কথা ভাবতে পারেন। রাকিবুল হাসান কনসিস্টেন্টলি পারফর্ম করে যাচ্ছেন বাংলাদেশের এ দলের হয়ে, তারপর এমার্জিং টিমের হয়ে, এইচপি টিমের হয়ে। গত ২-৩টা বছর ধরে রাকিবুলকে যেভাবে করে পারফর্ম করতে দেখছি, সেখানে রাকিবুলকে তো সুযোগ দিয়ে দেখা যেতে পারে। আমি যদি এরপরে গিয়ে বলি যে এস এম মেহরবকে যদি আমরা একটা প্রপার অলরাউন্ডার হিসেবে গড়ে উঠতে দেখছি, তার পারফরমেন্স কিন্তু সেভাবেই কথা বলে। মেহরবের হাতে কিন্তু সেরকম স্ট্রোক বা পাওয়ার হিটিং রয়েছে। মেহরব কিন্তু শুধুমাত্র টি-20-র জন্যই কিন্তু না ভেবে যদি ওডিআইয়ের জন্য মেহরবকে প্রিপেয়ার্ড করা যেতে পারে, আমার কাছে মনে হয় যে ওডিআইতে মিরাজের থেকে মেহরবের কার্যকারিতা আরও বেশি হবে। সেইটা আমার বিশ্বাস থেকে আমি বলছি। সো দেখেন, অপশন কিন্তু নেই তা না। আমি আবার এটাও বলছি না যে মিরাজকে বাদ দিয়ে দিলেই সমস্ত কিছু সব কিছুর সলিউশন হয়ে যাবে। তবে আমি এইটা বলছি যে মিরাজকে আপনি ক্যাপ্টেন বানানোর কারণে যেটা হয়েছে যে মিরাজ এই বাংলাদেশের প্লেইং ইলেভেনে তিনি অটো চয়েস হয়ে গিয়েছেন, যেখানে নাকি মিরাজের খুবই বাজেভাবে প্রশ্নবিদ্ধ। ব্যাটিং অর্ডারে মিরাজ কোনোভাবে মিডল অর্ডারে তাকে খেলানো উচিত না। বাংলাদেশ যেহেতু 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপটাকে টার্গেট করে এই পাকিস্তানের সাথে সিরিজ থেকে স্টার্ট করবে, মাত্র একটা বছর টাইম রয়েছে কীভাবে করে ওডিআই টিমটা গুছিয়ে নেওয়া যায় সেটার জন্য। সেই প্রিপারেশনের জন্য আপনি যদি এখন থেকে চিন্তা না করেন যে মিরাজকে আমরা ব্যাটার হিসাবে মিডল অর্ডারে চিন্তাই করব না ওডিআই ফরম্যাটে, তাহলেও কিন্তু একটা রিজনেবল চিন্তা ভাবনা আপনারা করতেই পারেন। সেখানে অন্য কাউকে দিয়ে চেষ্টা করে দেখা যেতে পারে। আমার কাছে মনে হয় যে মিরাজকে মিডল অর্ডার থেকে সরিয়ে দিতে হবে। আমার কাছে মনে হয় যে মিরাজকে যদি ওডিআই টিমে কনসিডার করেন, আপনারা যারা নাকি সিলেক্টর রয়েছেন ওডিআই টিমের দরকার রয়েছে, তারপরও আমি বলবো যে ক্যাপ্টেন্সির জায়গাটা আপনারা রিকনসিডার করেন। সেখানে মিরাজের বদলে আইদার লিটন দাস অথবা নাজমুল হাসান শান্তকে যদি ক্যাপ্টেন বানিয়ে একটা প্রপার প্ল্যানিংয়ের সাথে আমরা যদি 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপটাকে টার্গেট করতে পারি, তাহলে কিন্তু এই টিমটার অনেক জায়গায়, যেই জায়গায় নাকি চেক অ্যান্ড ব্যালেন্স করার পর আমরা এরর্স যেখানে রয়েছে সেইগুলোকে রিমুভ করে একটা প্রপার ওডিআই স্কোয়াড তৈরি করতে পারবো। এবং সেটার জন্য জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের সাথে সিরিজে আমরা এক্সপেরিমেন্ট করতে যাব, পাকিস্তানের সাথে যেভাবে চলছে সেভাবেই চলবে। এইরকম করলে আসলে এই টিমটার কোনো রকম কোনো গতি আসলে হবে বলে মনে হয় না। যাই হোক, আপনারা কি আমার সাথে একমত কিনা? মিরাজকে অন্ততপক্ষে ওডিআই টিম থেকে বাদ না দেওয়া হলেও ক্যাপ্টেন্সি থেকে মিরাজকে সরিয়ে দেওয়া দরকার বলে কিন্তু আমি মনে করি। আপনারা কি আমার সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা নাকি আমার ভিডিও দেখছেন, যারা নাকি আমাকে নতুন দেখছেন, তাদের কাছে ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।